অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞান ক্লাসে আজ আমি অণুজীবের জগৎ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কেও আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। অণুজীব হলো আণুবীক্ষণিক, যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। এদের দেখার জন্য মাইক্রোস্কোপের সাহায্য নেওয়া হয়। পৃথিবীর প্রায় সর্বত্র অণুজীবদের পাওয়া যায়। গরম মরুভূমি, মেরু অঞ্চলের বরফের স্তূপে, নোনা জলে, জলাভূমিতে, উষ্ণ প্রস্রবণে, এমনকি অন্য জীবদেহের ভেতরেও অণুজীব অবস্থান করে। তোমরা জানো অণুজীব প্রধানত 4 ধরনের: ব্যাকটেরিয়া, আদ্যপ্রাণী বা প্রোটিস্টা, ছত্রাক বা ফাঙ্গি এবং শৈবাল। প্রথম ছবিটি দেখো, এটি হলো দইয়ে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার ছবি। ছবিটি দেখে বুঝতেই পারছো যে কোষীয় গঠনের দিক থেকে সরলতম হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নানা আকারের হয়: কমা, রড, প্যাঁচানো স্ক্রু বা গোলাকার। কোষপ্রাচীর থাকলেও উদ্ভিদ কোষের মতো নয়। ব্যাকটেরিয়ায় প্রকৃত নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে প্যাঁচানো ডিএনএ থাকে। একক পর্দা দিয়ে ঘেরা কোনো অঙ্গাণু থাকে না, তবে পর্দাবিহীন অঙ্গাণু রাইবোজোম থাকে। পাশের ছবিটি হলো অ্যামিবার। এদের দেহ একটিমাত্র কোষ নিয়ে গঠিত। এদের প্রোটিস্টা বলা হয়। কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। এরা নানা আকারের হয়: গোলাকার, ডিম্বাকার, লম্বা বা থালার মতো। এরা স্বাধীনভাবে একা থাকে, অনেকে মিলে একসঙ্গে থাকে, আবার কেউ কেউ পোষক কোষের মধ্যে থেকে নানা রোগ সৃষ্টিও করে। এরা নানাভাবে চলাচল করে। কারো দেহে ক্ষণপদ, আবার কারোর দেহে চাবুকের মতো ফ্ল্যাজেলা বা চুলের মতো সিলিয়া থাকে। ছবিতে দেখো, অ্যামিবার ক্ষেত্রে ক্ষণপদ বর্তমান। এরপর নিচের প্রথম ছবিটি হলো ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস। এরা ছত্রাক বা ফাঙ্গি। ছত্রাকের দেহ মূল, কাণ্ড, পাতায় আলাদা করা যায় না। ছবিতে দেখো, ছত্রাকের দেহ কতগুলি সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি। এদের হাইফি বলে। হাইফি নিজেদের মধ্যে জট পাকিয়ে মাইসেলিয়াম তৈরি করেছে। মনে রাখবে, ছত্রাকের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই এরা নিজেদের খাদ্য নিজেরা বানাতে পারে না। ছত্রাকের কোষপ্রাচীর সবুজ উদ্ভিদ কোষের মতো নয়। ছত্রাক জলে, স্থলে, আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতে থাকতে পারে। এরপর পাশের ছবিটি হলো স্পাইরোগাইরা নামক শৈবাল বা অ্যালগির ছবি। এদের দেহকেও মূল, কাণ্ড, পাতায় আলাদা করা যায় না। এক্ষেত্রে মনে রাখবে, শৈবালের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণুর সাথে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে, তাই এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। শৈবালের স্বাভাবিক বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হয়। শৈবালরা প্রধানত জলে থাকে। ভাইরাস। এখানে প্রথম ছবিটি হলো করোনা ভাইরাসের ও পরেরটি ব্যাকটেরিওফাজ ভাইরাসের। ছবিগুলি দেখে বুঝতেই পারছো যে এদের কোনো কোষীয় গঠন নেই। দেহে কোনো কোষ আবরণী, সাইটোপ্লাজম
বা নিউক্লিয়াস থাকে না। তার পরিবর্তে দেখো দেহের বাইরে রয়েছে প্রোটিনের তৈরি খোলক আর ভিতরে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ থাকে। করোনা ভাইরাসের ক্ষেত্রে আরএনএ বর্তমান। এখানে বলে রাখি, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ভাইরাস দেখা যায় না। ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে ভাইরাসকে দেখা সম্ভব। মানুষ সহ বিভিন্ন জীব, প্রাণী ও উদ্ভিদ দেহে যে নানা রোগের প্রকাশ দেখা যায় তা প্রধানত অণুজীবদের জন্য। বিভিন্ন প্রকার অণুজীব বায়ু, জল, খাদ্য বা রক্তের মাধ্যমে মানুষের বা অন্যান্য প্রাণীদের মধ্যে প্রবেশ করে নানা রোগ সৃষ্টি করে। এখন শুনে নেওয়া যাক কোন ধরনের অণুজীব মানুষের দেহে কী ধরনের রোগ সৃষ্টি করে। কয়েকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হল যক্ষ্মা, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, টিটেনাস, হুপিং কাশি, ডিপথেরিয়া, নিউমোনিয়া ইত্যাদি। কয়েকটি ভাইরাস ঘটিত রোগ হল ইনফ্লুয়েঞ্জা, পক্স, মাম্পস, মিজলস বা হাম, পোলিও, জলাতঙ্ক, হেপাটাইটিস, ডেঙ্গু জ্বর, এইডস ইত্যাদি। কয়েকটি আদ্যপ্রাণী ঘটিত রোগ হল অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস, ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস, কালাজ্বর ইত্যাদি। কয়েকটি ছত্রাক ঘটিত রোগ হল দাঁত, হাজা, ছুলি, অ্যালার্জি, নাক, মুখ, কান, গলা বা ফুসফুসের রোগ, খাদ্যে বিষাক্তকরণ। কতগুলি রঙিন ছত্রাক খুব বিষাক্ত ধরনের। এ ধরনের ছত্রাক যদি কোনো মানুষ ভুল করে খান তবে বমি, পাতলা পায়খানা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। মানুষের দেহে বিভিন্ন পথ দিয়ে বিভিন্ন রোগের অণুজীব প্রবেশ করে। যেমন পানীয় জলের মাধ্যমে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগের জীবাণু মানবদেহে প্রবেশ করে। আবার হাঁচি কাশির সময় সংক্রামিত বায়ুর শ্বাসগ্রহণের মাধ্যমে যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগের জীবাণু সুস্থ ব্যক্তিকে সংক্রামিত করে। রক্ত সঞ্চালনের মাধ্যমে হেপাটাইটিস বা এইডস রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। বাহকের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ম্যালেরিয়া বা ডেঙ্গুর জীবাণু। এরপর জানব কৃষিতে অণুজীবের ভূমিকা সম্পর্কে। তোমরা জানো কোনো উদ্ভিদই বাতাসের নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে না। অধিকাংশ উদ্ভিদই নাইট্রোজেনকে নাইট্রেট বা অ্যামোনিয়াম রূপে ব্যবহার করতে পারে। প্রথম ছবিতে দেখো বাতাসের নাইট্রোজেনকে উদ্ভিদের ব্যবহারযোগ্য নাইট্রোজেন যৌগে পরিণত করে অণুজীবরা তা মাটিতে মিশিয়ে দিচ্ছে, ফলে মাটি উর্বর হয়। পরের ছবিটিতে দেখো মটর জাতীয় গাছের মূলের অর্বুদে থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, যার কথা তোমরা সবাই জানো। রাইজোবিয়াম নাইট্রোজেন স্থিতিকরণে বিশেষ ভূমিকা পালন করে। এরপর খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা। তোমরা জানো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে দইয়ে পরিণত করে। এছাড়াও চিজ, ধোকলা, ইডলি, ধোসা, পাউরুটি, অ্যালকোহল, ভিনিগার ইত্যাদি প্রস্তুতিতে বিভিন্ন অণুজীবের ভূমিকা রয়েছে। ওষুধ প্রস্তুতিতে অণুজীবের ভূমিকা। বিশেষ কিছু ব্যাকটেরিয়া
ও ছত্রাকের দেহ থেকে এমন কিছু জৈব যৌগ পাওয়া যায় যা অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় অথবা তাদের মেরেও ফেলে। এই সব যৌগকে নানাভাবে বিশুদ্ধিকরণের পর ও প্রয়োজনে রাসায়নিকভাবে পরিবর্তনের মাধ্যমে নানান জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। এই জীবনদায়ী ওষুধগুলোকেই অ্যান্টিবায়োটিক বলা হয়। এছাড়াও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করার জন্য ভ্যাকসিন তৈরিতে বিভিন্ন মৃত বা জীবিত অণুজীব ব্যবহার করা হয়। এছাড়াও বর্জ্য পরিষ্কারে অণুজীবের বিশেষ ভূমিকা রয়েছে। মল বা মূত্রের মতো অশোধিত বর্জ্য মানব স্বাস্থ্যের পক্ষে এক বিশেষ ঝুঁকি। কোনো কোনো ব্যাকটেরিয়া কম অক্সিজেনযুক্ত পরিবেশে থাকে। এরা এ ধরনের বর্জ্যকে ভেঙে নানান ব্যবহারযোগ্য যৌগ তৈরি করে। এরা রোগ সংক্রমণের সম্ভাবনা কমায়, আবার মাটির উর্বরতাও বাড়ায়। ভারত বা চীনের মতো দেশে গ্রামের দিকে মানুষ ও অন্য জন্তুর মল, তরকারির খোসার মতো বর্জ্যকে মেথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে মিথেন গ্যাস তৈরি করে। এই গ্যাস কয়লা, কেরোসিনের মতো জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। মহাকাশযানে বাতাস পরিষ্কার করতে কোনো কোনো শ্যাওলাকেও ব্যবহার করা হয়। এখন এসো এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে জেনে নিই। প্রথমে রচনাধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন, অণুজীবের প্রধান 5টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরে তোমরা যে কোনো প্রধান 5টি বৈশিষ্ট্য লিখতে পারো। আমি কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলছি। যেমন প্রথম বৈশিষ্ট্য, অধিকাংশ অণুজীবদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। আবার ইস্ট কিংবা টিটেনাস রোগ সৃষ্টিকারী অণুজীবরা কম অক্সিজেন ঘনত্বেও বেঁচে থাকতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য, অণুজীবদের বেঁচে থাকার জন্য ভেজা জায়গা খুব গুরুত্বপূর্ণ। অন্ধকারময় জায়গায় এরা তাড়াতাড়ি বাড়ে। সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলে এরা মারা যায়। তৃতীয় বৈশিষ্ট্য, অণুজীবদের কেউ কেউ পচা গলা বস্তু থেকে খাদ্য সংগ্রহ করে। আবার অন্যরা অন্য কোনো জীবদেহে বাসা বাঁধে ও ওই জীবদেহের নানা অঙ্গ, তরল বা কলাকোষ থেকে বেঁচে থাকার খাদ্য সংগ্রহ করে। আবার কেউ কেউ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে। অন্য কোনো জীবদেহে বাসা বাঁধে বা অন্য কোনো জীবদেহ থেকে খাদ্য সংগ্রহ করে এমন ধরনের অণুজীব হল ভাইরাস, কোনো কোনো ব্যাকটেরিয়া, ছত্রাক ও কোনো কোনো আদ্যপ্রাণী। অ্যালগি এক ধরনের অণুজীব যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। চতুর্থ বৈশিষ্ট্য, সাধারণত বেশিরভাগ অণুজীব 25 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে তাড়াতাড়ি বাড়ে ও বেঁচে থাকে। তবে কোনো কোনো অণুজীব -10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরেও বেঁচে থাকতে পারে। এরপর পঞ্চম বৈশিষ্ট্য, অনেক ক্ষেত্রে অণুজীবদের অণুবীক্ষণের মধ্যে দিয়ে দেখার সময় বিশেষ বিশেষ রঙের সাহায্যে রাঙিয়ে নিতে হয়। এই রঙগুলোকে বলে স্টেন এবং
রাঙিয়ে নেবার পদ্ধতিকে বলা হয় স্টেনিং। দ্বিতীয় প্রশ্ন, প্রোটিস্টার 4টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরেও তোমরা প্রোটিস্টার যে কোনো প্রধান 4টি বৈশিষ্ট্য লিখতে পারো। যেমন প্রথম বৈশিষ্ট্য, প্রোটিস্টার দেহ একটিমাত্র কোষ নিয়ে গঠিত, তাই এদের প্রোটিস্টা বলা হয়। কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য, এরা নানা আকারের হয়, গোলাকার, ডিম্বাকার, লম্বা বা থালার মতো। তৃতীয় বৈশিষ্ট্য, এরা স্বাধীনভাবে একা থাকে, অনেকে মিলে একসঙ্গে থাকে, আবার কেউ কেউ পোষক কোষের মধ্যে থেকে নানা রোগ সৃষ্টিও করে। চতুর্থ বৈশিষ্ট্য, এরা নানাভাবে চলাচল করে, কারো দেহে ঘনপথ, আবার কারোর দেহে চাবুকের মতো ফ্ল্যাজেলা বা চুলের মতো সিলিয়া থাকে। তৃতীয় প্রশ্ন, মিথজীবিতা বলতে কি বোঝো? লাইকেন এক ধরনের মিথজীবিতার উদাহরণ ব্যাখ্যা করো। প্রথমে বলি মিথজীবিতা কি এর উত্তর। যে সহাবস্থানের মাধ্যমে দুটি ভিন্ন প্রজাতির জীব একে অপরের দ্বারা উপকৃত হয় তাকে মিথজীবিতা বলে। যেমন মটর গাছের মূলের অর্বুদে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এক্ষেত্রে রাইজোবিয়াম গাছকে নাইট্রোজেনযুক্ত যৌগ সরবরাহ করে, বিনিময়ে গাছ রাইজোবিয়ামকে খাদ্য ও আশ্রয় দেয়। এরপর লাইকেন এক ধরনের মিথজীবিতার উদাহরণ ব্যাখ্যা করো। শৈবাল ও ছত্রাকের যৌগিক গঠনই হল লাইকেন। এক্ষেত্রে ছত্রাক জল ও অজৈব লবণ শোষণ করে শৈবালদের দেয়, আর শৈবালরা এই পুষ্টিরস ব্যবহার করে নিজেদের দেহে খাদ্য তৈরি করে। এই খাদ্যের কিছু অংশ ছত্রাকরা ব্যবহার করে। অর্থাৎ এক্ষেত্রে দুটি অণুজীব একে অপরের সঙ্গে সহাবস্থান করে পুষ্টি বিনিময় করে, তাই লাইকেন মিথজীবিতার উদাহরণ। চতুর্থ প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা লেখো। খাদ্য প্রক্রিয়াকরণে বিভিন্ন অণুজীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দই তৈরিতে অণুজীবের ভূমিকা। যখন দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয়, তখন ওই ব্যাকটেরিয়ার সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। ওই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে। অণুজীবের ক্রিয়ায় চিজ, কেক, ধোকলা, ইডলি, ধোসা, পাউরুটির মতো নানা খাবার বানানো যায়। ইস্ট কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে। ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে। অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুতিতে বিভিন্ন ধরনের অণুজীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পঞ্চম প্রশ্ন, অ্যামোনিফিকেশন ও নাইট্রিফিকেশন বলতে কি বোঝো? দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহের নানান নাইট্রোজেনযুক্ত যৌগ যে প্রক্রিয়ায় ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়, সেই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে। মনে রাখবে, এই প্রক্রিয়ায় যে সমস্ত ব্যাকটেরিয়া সাহায্য করে তাদের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। এরপর কিছু ব্যাকটেরিয়া অ্যামোনিয়ামকে যথাক্রমে নাইট্রাইট ও
ও নাইট্রেটে রূপান্তরিত করে। এই পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলা হয়। যে সমস্ত ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনে সাহায্য করে তাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার। সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, থার্মোফিলিক ব্যাকটেরিয়া কাকে বলে? যে সমস্ত ব্যাকটেরিয়া 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কাছাকাছি বংশবৃদ্ধি করে তাদের থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলা হয়। নানান উষ্ণ প্রসবনের জলে বা গভীর সমুদ্রের গরম জল বেরোবার উৎসের কাছাকাছি থার্মোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, ছত্রাক ও শৈবালের দুটি পার্থক্য লেখো। এক্ষেত্রে তোমরা যে পার্থক্যগুলি লিখতে পারো সেগুলি কয়েকটি বলি। শৈবালের দেহে ক্লোরোফিল থাকে, কিন্তু ছত্রাকের কোষে ক্লোরোফিল থাকে না। শৈবালের ক্লোরোফিল থাকায় শৈবাল নিজের খাবার নিজেই বানাতে পারে, অর্থাৎ শৈবালরা স্বভোজী। কিন্তু ছত্রাকের ক্লোরোফিল না থাকায় ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই ছত্রাকরা হলো পরভোজী। শৈবালরা মূলত জলজ, তবে কিছু শৈবাল স্থলেও বাস করে, কিন্তু ছত্রাকরা মূলত জলজ। শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, কিন্তু ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। শৈবালের বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন আবশ্যিক, কিন্তু ছত্রাক আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতেও থাকতে পারে। তৃতীয় প্রশ্ন, ভাইরাস জীব না জড় ব্যাখ্যা করো। ভাইরাস কেবলমাত্র পোষক জীবকোষে প্রবেশ করলে এদের মধ্যে জীবনের বৈশিষ্ট্য দেখা যায় এবং ভাইরাস পোষক জীবকোষের মধ্যেই বংশবিস্তার করে। কিন্তু পোষক কোষের বাইরে থাকার সময় ভাইরাসরা জড় বস্তুর মতো আচরণ করে। তাই ভাইরাসকে জীব বা জড় কোনোটি না বলে ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। চতুর্থ প্রশ্ন, পরজীবিতা বলতে কী বোঝো? জীবাণুরা জীবদেহে প্রবেশের পর বিভিন্ন অঙ্গের কোষের মধ্যে প্রবেশ করে, তারপর খাদ্য ও আশ্রয়ের জন্য সম্পূর্ণভাবে ওই কোষের বা অঙ্গের বা জীবদেহের ওপর নির্ভরশীল থাকে। অর্থাৎ এরা স্বাধীনভাবে একা একা বেঁচে থাকতে পারে না। কোষের মধ্যে প্রবেশ করলে কোষের নানা অঙ্গাণুর কাজে এরা বাধা সৃষ্টি করে, ফলে পোষকের দেহের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পোষক জীবদেহের সঙ্গে অণুজীবের এরকম সম্পর্ককেই বলা হয় পরজীবিতা। যে প্রজাতি অন্যের ওপর নির্ভরশীল তাকেই বলে পরজীবী, এবং যার ওপর পরজীবী নির্ভরশীল তাকে বলে পোষক। মানুষের অন্ত্রে বসবাসকারী পরজীবী গোলকৃমি মানুষের দেহ থেকে খাদ্য গ্রহণ করে, পরিবর্তে মানবদেহে নানা রোগ সৃষ্টি করে। পঞ্চম প্রশ্ন, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কাকে বলে? কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করলে তখন জীবাণুর গাত্র বা দেহ থেকে বেরোনো
নানান ক্ষতিকারক যৌগ আমাদের দেহে প্রবেশ করে। এরাই হলো অ্যান্টিজেন। অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য আমাদের শরীরে এক ধরনের যৌগ তৈরি হয়। এরা অ্যান্টিজেনকে আক্রমণ করে ও ধ্বংস করে। এই প্রোটিনধর্মী যৌগগুলিকেই বলা হয় অ্যান্টিবডি। ষষ্ঠ প্রশ্ন, টিকাকরণ বলতে কী বোঝো? কোনো মৃত দুর্বল অণুজীবকে বা সরাসরি অণুজীবের দেহ থেকে বেরোনো দুর্বল বিষকে নির্দিষ্ট ডোজে আগে থেকে কোনো মানুষের দেহে প্রবেশ করিয়ে দেওয়া হলে ওই ধরনের অণুজীবের বিরুদ্ধে আগে থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এইভাবে বাইরে থেকে নিষ্ক্রিয় অ্যান্টিজেন প্রবেশ করিয়ে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করে তোলার পদ্ধতিকেই বলা হয় টিকাকরণ বা অনাক্রম্যকরণ। এরপর কখনো যদি আসল অ্যান্টিজেনটি শরীরে প্রবেশ করে তখন শরীরে আগে থেকেই উপস্থিত অ্যান্টিবডি সেই অ্যান্টিজেনকে সহজেই ধ্বংস করতে পারে। ভ্যাকসিন ব্যবহার করে টাইফয়েড, টিটেনাস, পোলিও, ডিপথেরিয়ার মতো বহু রোগকে ঠেকানো সম্ভব হয়েছে। এখানে তোমরা মনে রাখবে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার প্রথম টিকাকরণ করেছিলেন। উনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। এরপর আমি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলবো। এই প্রতিটি প্রশ্নের মান 1। এই প্রশ্নগুলির উত্তর তোমরা খাতায় লিখবে। প্রথম প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ব্যাকটেরিয়ায় প্রকৃত নিউক্লিয়াস থাকে না। ব্যাকটেরিয়ায় প্রকৃত নিউক্লিয়াস থাকে না। দ্বিতীয় প্রশ্ন, টিটেনাস একটি ভাইরাস ঘটিত রোগ। টিটেনাস একটি ভাইরাস ঘটিত রোগ। তৃতীয় প্রশ্ন, ভাইরাস কথাটির অর্থ বিষ। ভাইরাস কথাটির অর্থ বিষ। চতুর্থ প্রশ্ন, জলের ব্যাকটেরিয়া পাটের কাণ্ডে থাকা পেকটিন নষ্ট করে দেয়। জলের ব্যাকটেরিয়া পাটের কাণ্ডে থাকা পেকটিন নষ্ট করে দেয়। পঞ্চম প্রশ্ন, অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়। অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়। এরপর শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বর্তমানে ব্যাকটেরিয়াকে ড্যাশ গোষ্ঠীভুক্ত করা হয়। বর্তমানে ব্যাকটেরিয়াকে ড্যাশ গোষ্ঠীভুক্ত করা হয়। দ্বিতীয় প্রশ্ন, ছত্রাকের দেহের সুতোর মতো অংশ হল ড্যাশ। ছত্রাকের দেহের সুতোর মতো অংশ হল ড্যাশ। তৃতীয় প্রশ্ন, একটি মিথজীবী ব্যাকটেরিয়া হল ড্যাশ। একটি মিথজীবী ব্যাকটেরিয়া হল ড্যাশ। চতুর্থ প্রশ্ন, ড্যাশ মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক। ড্যাশ মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক। পঞ্চম প্রশ্ন, ব্যাকটেরিয়া অ্যালকোহলকে ড্যাশ রূপান্তরিত করে। ব্যাকটেরিয়া অ্যালকোহলকে ড্যাশ রূপান্তরিত করে। এরপর এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেন?
জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেন? দ্বিতীয় প্রশ্ন, মাইসেলিয়াম কি? মাইসেলিয়াম কি? তৃতীয় প্রশ্ন, একটি বহুকোষী শৈবালের নাম লেখো। একটি বহুকোষী শৈবালের নাম লেখো। চতুর্থ প্রশ্ন, একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো। একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো। পঞ্চম প্রশ্ন, প্রথম অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? প্রথম অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি।